মৃত্যুশয্যায় রাধারমণ সমাদ্দারের বলা একটা ধাঁধার সমাধানের উদ্দেশ্যে মণিমোহন সমাদ্দার ফেলুদার কাছে আসে। গল্পপাঠে জানা যায় মণিবাবু রাধারমণ সমাদ্দারের ভাইপো। ধরণীধর রাধারমণের একমাত্র নাতি, এখন থিয়েটার করে, এবং সেই ধাঁধাটি হলো আমার নামে চাবি চাবি। ফেলুদা মণিবাবুর কেসটা নেয় এবং তার সাথে রাধারমণের বামুনগাছি বাড়ি যায়। সেখানে গিয়ে আলাপ হয় প্রতিবেশী অবনী সেন ও তার ছেলে সাধনের সঙ্গে। চাকর ও অবনীবাবুর সাথে কথা বলে জানা যায় রাধারমণের মৃত্যুর দিন সকালে বাজনা সংগ্রাহক সুরজিৎ দাশগুপ্ত নামে এক ব্যক্তি আসেন। বৈঠকখানায় সুরজিৎ দাশগুপ্ত এসে দুখানা বাজনা চায়, কিন্তু ফেলুদা তা দিতে নারাজ হয়ে যান। তিনি রাগে চলে যান। ফেলুদা মণিমোহনবাবুর কাছ থেকে দুদিন সময় চেয়ে নিয়েছিল। চাইতেই হবে, কারণ রাধারমণ বাবুর বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কোনো চাবি বা চাবি দিয়ে খোলা যায় এমন কোনো বাক্স বা ওই ধরনের কিছু পাওয়া যায়নি। তাই ফেলুদা বলল, 1 নম্বর, আমাকে চুপচাপ বসে চিন্তা করতে হবে। 2 নম্বর, রাধারমণবাবুর কাগজপত্র ঘেঁটে লোকটা সম্বন্ধে আরো কিছু জানা যায় কিনা দেখতে হবে। আর 3 নম্বর, মোস্ট ইম্পর্টেন্ট, গান বাজনা সম্বন্ধে আরেকটু ওয়াকিবহাল হতে হবে রে তোপসে। প্রেমের আলো, ভয়ের ছায়া, রহস্যের গন্ধ আর হাসির ঝলকের ভাণ্ডার, অর্থাৎ নমস্কার, আমি প্রতিকৃত। আপনাদের জানাই মোস্ট ওয়েলকাম অথবা সুস্বাগতম। এখান থেকেই শুরু হতে চলেছে এমন এক গল্প যেটা শুনে আপনিই বুঝবেন আশাই ঠিক ছিল গপ্পে টপ্পে। আজ আপনারা শুনতে চলেছেন ফেলুদার অ্যাডভেঞ্চার সমাদ্দারের চাবির অন্তিম পর্ব, এবং এই গল্পের সৃষ্টিকর্তা মহান সাহিত্যিক সত্যজিৎ রায়। লেখক সত্যজিৎ রায় জন্মগ্রহণ করেন 2রা মে 1921। ফেলুদা, প্রফেসর শঙ্কু, তারিণী খুড়োর মতো চরিত্র, এছাড়াও পথের পাঁচালী, অপুর সংসার, অপরাজিত, গোপীগাইন বাঘাবাইনের মতো বহু গল্প উপন্যাস নিজের কলম দ্বারা সৃষ্টি করেছেন এবং আমাদের উপহার দিয়েছেন। গল্পের জগতে হারিয়ে যেতে প্রস্তুত তো? তাহলে শুরু করা যাক। বামুনগাছি থেকে ফেরার পথে মণিমোহনবাবু বললেন, কিরকম বুঝছেন মিস্টার মিত্তির? ফেলুদা তার গম্ভীর ও অন্যমনস্ক ভাবটাকে ঝেড়ে ফেলে দিয়ে বলল, আপনাকে কতগুলো সন তারিখের ব্যাপারে একটু হেল্প করতে হবে প্লিজ। আপনার খুড়তুতো দাদা, অর্থাৎ রাধারমণ বাবুর ছেলে মুরলীধর, কবে মারা গেছেন? 45-এ, 28 বছর আগে। তখন তার ছেলের বয়স কত ছিল? ধরণীর ধরণীর বয়স ছিল 7 কিংবা 8। ওরা কলকাতাতেই থাকতো? না, তখন দাদা ভাগলপুরে ডাক্তারি করতেন। উনি মারা যাবার পর বৌদির ছেলেদের নিয়ে কলকাতায় এসে শ্বশুরবাড়িতে ওঠেন। তখন বাবা ছিলেন অ্যামা স্ট্রিটেই বৌদি মারা যান। ধরনী তখন সিটি কলেজে পড়ছে। মা মারা যাবার পর থেকেই তার মতি গতি বদলে যায়। সে পড়াশোনা ছেড়ে থিয়েটারে ঢোকে। আর তার বছরখানেক পরেই কাকাও চলে গেলেন বামুনগাছি। ওর বাড়িটা তৈরি হয়েছিল 59-এ। গেটের গায়ে ডেট দেখেছিলাম। রাধারমণ বাবুর কাগজপত্রের মধ্যে ছিল কিছু পুরনো চিঠি, কিছু ক্যাশ মেমো, 2টি ওষুধের প্রেসক্রিপশন, স্পিগলার নামে একটা জার্মান কোম্পানির পুরনো ক্যাটালগ। তাতে নানা রকম বাজনার ছবি ও দাম। খাতার কাগজে লেখা কয়েকটা বাংলা গানের স্বরলিপি। খবরের কাগজ থেকে নানান সময় কাটা 5টা নাটকের সমালোচনা। সেগুলোতে সঞ্জয় লাহিড়ী বলে একজন অভিনেতার প্রশংসা নীল পেন্সিলে আন্ডারলাইন করা। এর মধ্যে 3টি জিনিস নিয়ে ফেলুদা মন্তব্য করল। স্বরলিপিগুলো দেখে বলল,
সুরজিৎবাবু যে পোস্ট কার্ডটা দেখালেন তার হাতের লেখার সঙ্গে এই লেখা মিলে যাচ্ছে। ক্যাটালগটা দেখে বলল, মেলোকর্ড বলে কোনো যন্ত্রের নাম এতে দেখছি না। আর থিয়েটারের সমালোচনাগুলো দেখে বলল, বুঝলি তোপসে, যদ্দূর মনে হচ্ছে এই সঞ্জয় লাহিড়ী আর ধরণীধর সমাদ্দার একই লোক। আর তাই যদি হয় তাহলে বলতে হবে নাতির মুখ না দেখলেও তার সম্বন্ধে খোঁজ খবরটা রাখতেন রাধারমণ বাবু। কাগজগুলো সযত্নে একটা প্লাস্টিকের ব্যাগে রেখে ফেলুদা থিয়েটারের পত্রিকা মঞ্চলোকে টেলিফোন করে সঞ্জয় লাহিড়ী কোন যাত্রার দলে আছে জিজ্ঞেস করলো। জানা গেল দলের নাম মডার্ন অপেরা। সেখানে সঞ্জয় লাহিড়ী হিরোর পাঠ করে। তারপর মডার্ন অপেরার অফিসে ফোন করে জানা গেল যাত্রার দল 3 সপ্তাহ হলো জলপাইগুড়ি ট্যুরে বেরিয়ে গেছে, ফিরতে আরও 3 সাতেক। এই খবরটা অবশ্যই মণিবাবু আগেই দিয়েছিলেন। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা বেরোলাম। একদিনে একসঙ্গে এত রকম জায়গা অনেক দিন যাইনি। প্রথমে জাদুঘর। কেন যাচ্ছি আগে থেকে জানি না, কারণ ফেলুদার এখন মৌনি পর্ব। তার উপরে মাঝে মাঝে আঙুল মটকাচ্ছে, বোঝাচ্ছে সে ভীষণ মন দিয়ে ভাবছে, তাই ডিস্টার্ব করা চলবে না। জাদুঘরে যে এরকম একটা বাজনা সংগ্রহ আছে সেটা জানতাম না। অবশ্যই সবই দিশি বাজনা, একেবারে মহাভারতের যুগ থেকে আজকের যুগ পর্যন্ত। শুধু বীণাই যে এত রকম হতে পারে তা আমার ধারণাই ছিল না। এরপরে বিলিতি বাজনার দোকান, ফ্রি স্কুল স্ট্রিটের শালদা নোহা কোম্পানি বলল মেলোকর্ডের নাম কখনো শোনেইনি। সেখান থেকে গেলাম লালবাজারে। লালবাজারের মণ্ডল কোম্পানির একটা ক্যাশ মেমো রাধারমণ বাবুর কাগজপত্রের মধ্যে দেখেছিলাম, তাই বোধহয় ফেলুদা সেখানে গেল। দোকানের মালিক একেবারে জহর রায়ের মতো দেখতে। বললেন, সমাদ্দার মশাই আমাদের অনেক দিনের খদ্দের, সেই আমাদের ফাদার টাইম থেকে। মেলোকর্ড বলে কোনো যন্ত্রের নাম শুনেছেন? ফেলুদা জিজ্ঞেস করলো, মেলোকর্ড? কই না তো। ক্ল্যারিওনেট টাইপের কিছু, অর্থাৎ ফু দেওয়া যন্ত্র, উইন্ডস ইনস্ট্রুমেন্ট? না, বলতে পারেন হারমোনিয়াম টাইপের, সাইজে অনেক ছোট, আওয়াজটা পিয়ানো আর সেতারের মাঝামাঝি। ছোট সাইজের বাজনা? এ তাতে কটা অক্টেভ পাচ্ছেন আপনি? আমি জানি যে সারেগামা পাধানিসা, এই 8টা সুর মিলে একটা অক্টেভ হয়। মণ্ডলের দোকানে একটা হারমোনিয়ামে দেখেছি 3টে অক্টেভের পর্দা। মেলোকর্ড মাত্র একটা অক্টেভের রয়েছে শুনে মণ্ডল মাথা নেড়ে বললেন, না মশাই, এ শুনে মনে হচ্ছে খেলনা টেলনা ধরনের কিছু হবে। আপনি বরঞ্চ নিউ মার্কেটে দেখুন। এরপরে ফেলুদা কলেজ স্ট্রিটের দাশগুপ্তের দোকান থেকে 19 টাকা দিয়ে 3টে সঙ্গীতের বই কিনল। তারপর সেখান থেকে বিধান সরণিতে মঞ্চলোকের অফিসে গিয়ে অনেক খুঁজে সঞ্জয় লাহিড়ীর একটা দুমড়নো ছবি চেয়ে নিল। দাম দিতে হবে কিনা জিজ্ঞেস করাতে সম্পাদক প্রতুল হাজরা জিভ কেটে বলল, দামের কথা কি বলছেন মশাই, আপনি ফেলু মিত্তির না? রাস্তার মোড়ে একটা দোকান থেকে ঠান্ডা লস্যি খেয়ে ট্যাক্সি ধরে বাড়ি ফিরতে হয়ে গেল 7:30। এসে দেখি পাড়া পুরো ঘুরঘুরতি, লোডশেডিং চলছে। ফেলুদা তার মধ্যেই মোমবাতি জ্বালিয়ে গানের বইগুলো উল্টে পাল্টে দেখতে লাগলো। 9টার সময় আলো আসার পর বলল, তোপসে, তুই শ্রীনাথকে নিয়ে চট করে একবারটি পটুদের বাড়ি চলে যেত, গিয়ে বলবি ফেলুদা একদিনের জন্য হারমোনিয়ামটা চেয়েছে। ঘুমোবার আগে পর্যন্ত শুনলাম ফেলুদা প্যাঁ প্যাঁ করে হারমোনিয়াম বাজাচ্ছে। রাত্রে স্বপ্ন দেখলাম একটা প্রকাণ্ড ঘরে একটা প্রকাণ্ড লোহার দরজা, আর তাতে একটা প্রকাণ্ড ফুটো। ফুটোটা এত বড় যে তার মধ্যে দিয়ে অনায়াসে উল্টো দিকে চলে যাওয়া যায়, কিন্তু তা না করে আমি, ফেলুদার মণিমোহনবাবু 3জনে একসঙ্গে একটা প্রকাণ্ড চাবিকে আঁকড়ে ধরে সেটাকে ফুটোটার মধ্যে ঢোকাতে চেষ্টা করছি। আর সুরজিৎ দাশগুপ্ত একটা আলখাল্লা পরে তিরিং বিরিং লাফাচ্ছেন আর সুর করে বলছেন, 8291 8291 8291। পরদিন মঙ্গলবার। মণিমোহনবাবু বলেছিলেন বুধবার আবার খবর নেবেন, কিন্তু সকাল 7টায় তার টেলিফোন এসে হাজির।
ফোনটা আমিই ধরেছিলাম। ফেলুদাকে ডেকে দিচ্ছি বলাতে বললেন, দরকার নেই, তুমি ওকে বলে দিও আমি এক্ষুনি আসছি, জরুরি কথা আছে। 15 মিনিটের মধ্যেই ভদ্রলোক এসে গেলেন। বললেন, মিস্টার মিত্তি, একটা খারাপ খবর আছে। অবনীবাবু এই একটুক্ষণ আগে বামুনগাছি থেকে ফোন করেছিলেন। কাকার শোবার ঘরে মাঝরাতে লোক ঢুকেছিল। ওই জার্মান তালার সংকেত আর কে কে জানে? আমার ভাইপো জানতো, অবনীবাবু জানেন কি না জানি না, বোধহয় না। তবে সামনের দরজা দিয়ে ঢুকেনি সে লোক, তবে বাথরুমের জমাদার ঢোকার দরজা দিয়ে। কিন্তু কাল যখন বাথরুমে গেলাম তখন তো সে দরজা বন্ধ ছিল, আমি নিজে দেখেছি। পরে হয়তো কেউ খুলেছিল। যাই হোক, কিছু নিতে পারেনি। ঢোকার সঙ্গে সঙ্গেই অনুকূল টের পেয়ে গেছিল। আপনি এখন ফ্রি আছেন, একবার যেতে পারবেন? নিশ্চয়ই, তবে তার আগে একটা প্রশ্ন আছে। রাধারমণবাবুর নাতিকে, অর্থাৎ আপনার ভাইপো ধরণীধরকে এখন দেখলে চিনতে পারবেন? মণিবাবু ভুরু কুঁচকে বললেন, অনেককাল দেখা নেই ঠিকই, তবু হাজার হোক, ভাইপো তো। ফেলুদা তার ঘর থেকে একটা ছবি এনে মণিবাবুকে দিল। মঞ্চলোকের অফিস থেকে আনা সঞ্জয় লাহিড়ীর ছবি। তার উপর ফেলুদা কালি দিয়ে একজোড়া গোঁফ আর একটা মোটা ফ্রেমের চশমা এঁকে দিয়েছে। মণিবাবু লাফিয়ে উঠে বললেন, আরে, এ যে দেখছি সুরজিৎ দাশগুপ্তের মতো মনে হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, কেবল নাকের কাছটা একটু। যাই হোক, মিল একটা আছে। এটা আসলে আপনার ভাইপোরই ছবি, আমি কেবল একটু রং চড়িয়েছি। আশ্চর্য, আমারও কথাটা মনে হয়নি তা নয়। ইনফ্যাক্ট কাল রাত্রে একবার ভেবেছিলাম আপনাকে ফোন করে বলি, কিন্তু প্রেসে ওভারটাইম কাজ হচ্ছিল, ফিরতে অনেক রাত হলো, তাই আর বলা হয়নি। অবশ্যই নিশ্চিত হয়ে কিছু বলা সম্ভব হতো না। ধরণীকে গত 15 বছরে প্রায় দেখিনি বললেই চলে। থিয়েটারেও না, কারণ ও বাতিকটা আমার একদম নেই। আর যাত্রা তো ছেড়েই দিলাম। অথচ আপনার অনুমান যদি সত্যি হয় তাহলে দুটো ব্যাপার প্রমাণ করতে হয়। এক, সুরজিৎ দাশগুপ্ত বলে আসলে কেউ নেই। দুই, সঞ্জয় লাহিড়ী যাত্রার দল থেকে ছুটি নিয়ে চলে এসেছে, এবং সেটা এসেছে আপনার কাকার মৃত্যুর আগেই। তোপসে, তুই মিনার্ভা হোটেলের নাম্বারটা বার কর তো। হোটেলের সঙ্গে কথা বলে জানা গেল সুরজিৎ দাশগুপ্ত বলে একজন সেখানে এসেছিলেন বটে, কিন্তু গতকাল সন্ধ্যাবেলা তিনি হোটেল ছেড়ে চলে গেছেন। মডার্ন অপেরায় ফোন করে লাভ নেই, কারণ কালকেই তাদের সঙ্গে কথা হয়েছে, আর তারা বলেছে যে সঞ্জয় লাহিড়ী ট্যুরে গেছে। বামনগাছি পৌঁছিয়ে ফেলুদা প্রথমে পাঁচিলের বাইরেটা ঘুরে দেখল। যেই আসুক তাকে গাড়ি বা ট্যাক্সি করে আসতে হয়েছে, আর সে গাড়ি বাড়ি থেকে দূরে রেখে বাকি পথটা হেঁটে এসে পাঁচিল টপকাতে হয়েছে। শেষের কাজটা কঠিন নয়, কারণ 3 জায়গায় পাঁচিলের বাইরে গাছ রয়েছে, আর সে গাছের নিচু ডাল পাঁচিলের উপর দিয়ে কম্পাউন্ডের ভিতর ঢুকেছে। মুশকিল হচ্ছে কি, বর্ষার দিন হলে মাটিতে পায়ের ছাপ পড়তো, কিন্তু এ মাটি এক্কেবারে খটখটে শুকনো। অনুকূলের শরীর ভালো না। সে তার ঘরের বিছানায় শুয়ে কুঁই কুঁই করে যা বলল তাতে বোঝা গেল যে মাথার যন্ত্রণায় আর মশার কামড়ে রাত্রে তার ভালো ঘুম হচ্ছিল না। সে যেখানে শোয় সেখান থেকে তার খাটের পাশের জানলা দিয়ে সোজা রাধারমণ বাবুর ঘরের জানলা দেখা যায়। অন্ধকারের মধ্যে হঠাৎ সেই ঘরে একটা আলো দেখে সে ধর্মড়িয়ে উঠে কে কে বলে হাঁক দিয়ে ছুটে যায়, কিন্তু সে পৌঁছবার আগেই দেখে একজন লোক রাধারমণ বাবুর বাথরুমের দরজা দিয়ে দৌড়ে বেরিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। বাকি রাতটা নাকি অনুকূল রাধারমণ বাবুর ঘরে মেঝেতে শুয়ে থাকে। হ্যাঁ, অন্ধকারের মধ্যে সে লোককে চিনতে পারোনি বোধ হয়। আগে না বাবু, আমি বুড়ো মানুষ, চোখে ভালো দেখি না, আর কাল আবার ছিল অমাবস্যা। রাধারমণ বাবুর ঘরে গিয়ে দেখলাম জিনিসপত্র যেমন ছিল তেমনই আছে, কিন্তু তাও
ফেলুদার গম্ভীর গলার স্বরে বেশ ঘাবড়ে গেলাম। মণিবাবু, বারাসাত থানায় একটা খবর দিতে হবে। এ বাড়িতে আজ রাত থেকেই পাহারার বন্দোবস্ত করা দরকার। সে লোক আবার আসতে পারে। আর সুরজিৎ দাশগুপ্ত যদি সঞ্জয় লাহিড়ী নাও হন, তাহলেও তাকে সন্দেহ করতে হবে, কারণ এই দুটো যন্ত্রের উপর তার যথেষ্ট লোভ। পয়সা দিয়ে কেনা সম্ভব না হলে অন্য উপায়ে এগুলোকে হাত করার চেষ্টা অস্বাভাবিক নয়। এইসব কালেক্টরদের গুণ বড় সাংঘাতিক। আমি অবনীবাবুর বাড়ি থেকে এক্ষুনি ফোন করে দিচ্ছি। আর থানার ওসির সঙ্গে আমার এমনিতেই আলাপ আছে। ভদ্রলোক ব্যস্তভাবে ঘর থেকে বেরিয়ে গেলেন। ফেলুদা মেলোকটটাকে নিয়ে খাটের উপর বসে নেড়েচেড়ে দেখতে লাগলো। দারুণ মজবুত তৈরি, দুপাশে কাঠের সুন্দর কাজ করা। জিনিসটাকে চিৎ করে আলতো ধরতে একটা রং চটে যাওয়া লেবেল দেখা গেল। ফেলুদা চোখ কুঁচকে লেখাটা পড়ে বলল, স্পিগলার কোম্পানির তৈরি, মেড ইন জার্মানি। ফেলুদা হারমোনিয়াম বাজাতে জানে না ঠিকই, কিন্তু কাঁচা হাতে একটা একটা করে পর্দা টিপে যখন জনগণর খানিকটা মেলো করে বাজালো, তখন যন্ত্রটার গুণে সেটা শুনতে বেশ ভালোই লাগছিল। তারপর সেটাকে আবার টেবিলের উপর রেখে বলল, বুঝলি তোপসে, একবার ইচ্ছা হচ্ছে জিনিসটাকে ভেঙে ভেতরে কি আছে দেখি। কিন্তু যদি দেখি কিচ্ছু নেই, তাহলে বাজনাটার জন্য আফসোস হবে। সুরজিৎ দাশগুপ্ত 1,000 টাকা অফার করেছিল এটার জন্য। অনুকূল এই শরীর নিয়েও শরবত করে এনেছিল। সেটাই চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গেই মণিমোহনবাবু ফিরে এসে বললেন, উফ, থানায় বলে দিয়েছি, দুজন লোক থাকবে সন্ধ্যা থেকে। অবনীবাবু বাড়ি ছিলেন না, শ্রাবণকে নিয়ে কলকাতায় গেছে, ফিরবেন বিকেলে। রাধারমন বাবু টাকা লুকিয়ে রাখার ব্যাপারটা আপনি ছাড়া আর কে জানতে পারে? আমি নিজেই জেনেছি কাকার মৃত্যুর পরে। টাকা যে খোঁজাখুঁজি হচ্ছে সেটা অবশ্যই অবনীবাবু জানেন, কিন্তু তার অ্যামাউন্টটা যে কত হতে পারে সেটা জানার কথা নয়। আর সুরজিৎ দাশগুপ্ত যদি আসলে ধরণধর হয়ে থাকে, তাহলে সে যেদিন কাকার সঙ্গে এসে কথা বলেছিল সেদিন কিছু জেনে থাকতে পারে। আমার তো বিশ্বাস সে কাকার কাছে টাকাই চাইতে এসেছিল। তারপর কাকার সঙ্গে কথা কাটাকাটি হয়, আর তার ফলে মণিবাবু তার কথাটা শেষ করলেন না। ফেলুদা তার দিকে একদৃষ্টে তাকিয়ে বলল, আপনার কাকার হার্ট অ্যাটাক হয়। আর সেই অবস্থাতেই ধরণীধর ঘরের মধ্যে টাকার অনুসন্ধান করো। আপনি এই ভাবছেন তো? তো কিন্তু আমি এটাও জানি যে সে টাকা খুঁজে পায়নি। যদি পেত তাহলে সে বাজনা কেনার অজুহাতে আবার ফিরে আসতো না। এই তো। ঠিক তাই। তার ধারণা ওই দুটো বাজনার একটারই মধ্যে টাকাটা রয়েছে। মেলোকর্ড। মণিবাবু ফেলুদার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিলেন। আপনি তাই বলছেন? আমার মনটাই বলছে মণিমোহন বাবু। তবে আমি আন্দাজে ঢিল মারাটা পছন্দ করি না। আর আপনার কাকার শেষ কথাগুলো আমি ভুলতে পারছি না। আপনার শুনতে কোনো ভুল হয়নি তো? উনি চাবি কথাটাই বলেছিলেন তো? মণিবাবু হঠাৎ কেমন যেন অপ্রতিভ হয়ে পড়লেন। হাত কচলাতে কচলাতে বললেন, কি জানি মশাই, চাবি বলেই তো মনে হলো। অবশ্যই এমনও হতে পারে যে কাকা আসলে প্রলাপ বকছিলেন। আম, চাবি কথাটার হয়তো কোনো অর্থ নেই। কথাটা শুনে আমার মনটা বেশ দমে গিয়েছিল, কিন্তু ফেলুদার মধ্যে দমবার কোনো লক্ষণই দেখলাম না। ও বলল, প্রলাপই হোক আর যাই হোক, এই ঘরে টাকা আছে। আমি যেন সে টাকার গন্ধ পাচ্ছি। চাবিটা আসল কথা নয়, আসল কথা টাকা। তাহলে আপাতত কি করবেন সেটা ঠিক করুন। করেছি। আপাতত বাড়ি ফিরবো। দিনের বেলা কোনো ভয় নেই। অনুকূলকে বলে দেবেন চোখ রাখতে, আর বাইরের কোনো লোককে যেন ঢুকতে না দেওয়া হয়। রাত্রে তো পাহারাই থাকবে। আমি বাড়ি গিয়ে আমার খাতা নিয়ে আমার ঘরে, আমার খাটের উপর বালিশে বুক দিয়ে উপুড় হয়ে শুয়ে চিন্তা করব। একটা আবছা আলো দেখতে পাচ্ছি, সেটা আরো উজ্জ্বল হওয়া দরকার। তবে একটা কথা,
তেমন বুঝলে আজ রাতটা আমি এখানে কাটাতে পারি। আপনার আপত্তি নেই তো? মা, ছি মোটেই না। 8টা নাগাদ আপনাকে তুলে নিতে পারি। ভালো কথা। আপনি সংখ্যাতত্ত্বে বিশ্বাস করেন? সংখ্যাতত্ত্ব? মণিমোহনবাবু ভ্যাবাচাকা। ফেলুদা তার এক পেশে হাসি হেসে বলল, হুম, আপনাদের সবাইয়ের নাম দেখছি 5 অক্ষরের। রাধারমন, মুরলীধর, ধরণীধর, মণিমোহন। তাই প্রশ্নটা মনে এলো। আগে লেখ, মৃত ব্যক্তির নাম কি ছিল? ফেলুদা তার খাটে বসে আছে, আমি তার পাশের চেয়ারে। আমার হাতে সে খাতা পেন্সিল ধরিয়ে দিয়েছে। আমি লিখলাম, রাধারমন সমাদ্দার। তার নাতির নাম? ধরণীধর সমাদ্দার। নাতির থিয়েটারি নাম? সঞ্জয় লাহিড়ী। দেরাদুনের বাজনা সংগ্রাহকের নাম? সুরজিৎ দাশগুপ্ত। রাধারমণের প্রতিবেশীর নাম? অবনী সেন। তার ছেলের নাম? সাধন সেন। রাধারমণের শেষ কথা কি ছিল? উম, আমার নামে চাবি চাবি। গানের একটা সা থেকে তার পরের সা পর্যন্ত কটা সুর থাকে? এর মধ্যে ফেলুদা তার কেনা সঙ্গীত প্রবেশিকার প্রথম চ্যাপ্টারটা আমাকে দিয়ে পড়িয়ে নিয়েছে। গান নিয়ে সে কেন এত মেতে উঠেছে জানি না। যাই হোক, আমি লিখলাম 12টা। কি কি? 7টা শুদ্ধ, 4টে কোমল, একটা করি। শুদ্ধ সুর কি কি? কিভাবে লেখে? স, র, গ, ম, প, ধ, ন। কোন কোনটা কোমল হয়? র, গ, ধ, ন। কিভাবে লেখে? ওই তো রি, ইংয় গয়ে, দ আর মূর্ধন্য। হুম, আর করি? ম, কিভাবে লেখে? কিয় ম। বেশ, এবার দিয়ে কাগজটা। দিলাম। এবার বাইরে বৈঠকখানায় গিয়ে বস, আর দরজাটা ভিজিয়ে দে, আমি কাজ করব। গেলাম বৈঠকখানায়, দরজা ভেজালাম, সোফায় বসলাম। চাঁদের পাহাড় বইটা 3বার পড়েছি, আবার পড়তে শুরু করলাম। প্রায় 1 ঘন্টা পরে ফেলুদার ঘরে এক্সটেশন টেলিফোনে ডায়াল করার আওয়াজ পেলাম। কৌতূহল সামলাতে না পেরে দরজার কাছে গিয়ে কান লাগালাম। ফেলুদার গলাও পেলাম। হ্যালো, ডাক্তার বোস আছেন? চিন্তামণি বোস। ফেলুদা সেই হার্ট স্পেশালিস্টকে ফোন করছে, যাকে মণিবাবু নিয়ে গিয়েছিলেন তার কাকাকে দেখাতে। ফোনটা কাকে করেছে সেটাই জানতে চাইছিলাম, বাকি কথা শোনার দরকার নেই। আমি আবার জায়গায় এসে বসলাম। 10 মিনিট পরে আবার কটর কটর শব্দ, ডায়ালিংয়ের। উঠে দরজায় গেলাম, কান লাগালাম। ইউরেকা প্রেস, কে কথা বলছেন? মণিমোহনবাবুর প্রেস। ব্যাস, এটুকুই যথেষ্ট। আমি আবার চাঁদের পাহাড় নিয়ে বসলাম। চারটের সময় যখন শ্রীনাথ চা আনলো, তখনও ফেলুদা ঘর থেকে বেরোলো না। শেষে যখন দেয়াল ঘড়িতে দেখি 4:35, আর আমি ভাবছি আমার ওই কটা লেখা নিয়ে ফেলুদা অত কি ভাবছে, ঠিক সেই সময় ও দরজা খুলে হাতে একটা আধপোড়া চারমিনার নিয়ে বেরিয়ে এসে চাপা গলায় বলল, মাথা ভোঁ ভোঁ করছে রে তোপসে। একটা 82 বছরের বুড়োর মরার মুখে বলা সামান্য 3টে কথার মানে নিয়ে এত কেন ভাবতে হলো সেটা ভেবে মাথা ভোঁ ভোঁ করছে। এর জন্য অবশ্যই দায়ী আমাদের বাংলা ভাষা। আমি অবশ্যই ফেলুদার কথাবার্তা কিছুই বুঝতে না পেরে ওর দিকে চেয়ে কাঠ হয়ে বসে রইলাম। দেখতে পাচ্ছি ওর মুখের চেহারা বদলে গেছে, আর বুঝতে পারছি যে যে আবছা আলোটার কথা ও বলছিল সেটা ওর কাছে আর আবছা নেই। সা ধা নি সা নি, সবকটা শুদ্ধ সুর। শুনে কিছু মনে পড়ছে? কোনো মানে বুঝতে পারছিস কি? আমার মাথা আরো গুলিয়ে গেল। ফেলুদা বলল, তোর বুঝতে পারার কথা নয়। পারলে তোতে আর ফেলুমিতের কোনো তফাৎ থাকতো না। ভাগ্যিস তফাৎটা আছে। আমি ফেলুদার স্যাটেলাইটের বেশি আর কিছু হতে চাই না। ফেলুদা এই প্রথম সিগারেটটা ছাই দেনে না ফেলে
ক্যারামে স্ট্রাইকার মারার মতো করে জানলা দিয়ে বাইরে রাস্তায় ফেলে দিয়ে বৈঠকখানার টেলিফোনে গিয়ে একটা নম্বর ডায়াল করলো। 10 সেকেন্ড পরেই কথা। কে? মিস্টার সমাদ্দার, চলে আসুন। হ্যাঁ, এক্ষুনি। বামুন কাছে যেতে হবে। হ্যাঁ, হয়ে গেছে। সব পরিষ্কার। মেলোকট, হ্যাঁ। মেলোকটই আমাদের রহস্যের চাবিকাঠি। তারপর টেলিফোনটা রেখে গম্ভীর গলায় বলল, একটা রিস্ক আছে তো তোপসে, কিন্তু সেটা না নিলেই নয়। মণিবাবুর ড্রাইভার গুরুচরণ দেখতে বুড়ো হলেও ভিআইপি রোডে 25 কিলোমিটার/আওয়ার স্পিড তুলল। ফেলুদার ভাব দেখে মনে হলো 100 হলে সে আরো খুশি হতো। এয়ারপোর্টের পর খানিকটা রাস্তা লোকজনের ভিড়ে স্পিড অনেক কমলো, কিন্তু পরের দিকে আবার 60-এ উঠল। যদিও রাস্তা তত চওড়া নয়, আর সন্ধেও হয়ে আসছে। রাধারমণবাবুর গেটের কাছাকাছি এসে ফেলুদা বলল, পাহারার লোক আসার সময় হয়নি বোধহয় এখনো। গেট দিয়ে ঢুকতেই বাগানে দেখলাম বন্দুক হাতে সাধন দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে নেমে ফেলুদা বলল, কি সাধনবাবু, এই সন্ধ্যের আলোতে কি শিকার হচ্ছে? বাদুর। রাধারমণবাবুর কম্পাউন্ডের ঠিক বাইরে একটা অশ্বত্থ গাছ থেকে কয়েকটা বাদুড় যে ঝুলছিল, সেটা গাড়ি থেকে নেমেই আমার চোখে পড়েছিল। অনুকূল গাড়ির আওয়াজ পেয়ে তার ঘর থেকে বেরিয়ে এসেছিল। মণিবাবু তাকে লণ্ঠন জ্বালতে বলে বাড়ির ভিতরে ঢুকলেন, আর আমরাও ঢুকলাম তার পিছন পিছন। 8291 তালাটা খুলতে খুলতে মণিবাবু বললেন, ইয়ে আসলে রহস্যের কিভাবে যে সমাধানটা হলো সেটা জানতে খুব ইচ্ছা করছে মশাই। আসলে সারা রাস্তা ফেলুদা একটা কথাও বলেনি। কাজেই মণিবাবুর যে অবস্থা, আমারও তাই। অন্ধকার ঘরে ঢুকে ফেলুদা তার ভীষণ জোরালো টর্চটা ঘরের পশ্চিমের দেয়ালের নিচের দিকে ফেলল। আমার বুক ঢিপ ঢিপ করছে। আলোটা সোজা গিয়ে টেবিলে রাখা মেলোকর্ডের ওপর পড়েছে। ঝকঝকে সাদা পর্দাগুলো দেখে মনে হচ্ছে বাজনাটা দাঁত বের করে হাসছে। ফেলুদা টর্চটা সেইভাবেই ধরে রেখে বলল, চাবি। ইংরেজিতে কি, বাংলায় চাবি। এই যে সাদা কালো পর্দাগুলো দেখছিস, ওর আর একটা নাম হলো চাবি। আর সেই চাবির কথাই চোখের পলকে এমন একটা ব্যাপার ঘটে গেল যেটা ভাবতে এখনো আমার গায়ে কাঁটা দিচ্ছে। মণিবাবু হঠাৎ বাঘের মতো লাফিয়ে মেলোকটটাকে তুলে নিয়ে সেটা দিয়ে ফেলুদার মাথায় একটা প্রকাণ্ড বাড়ি মেরে আমাকে এক ধাক্কা মাটিতে ফেলে ঊর্ধ্বশ্বাসে দরজার দিকে বেরিয়ে গেলেন। ফেলুদা মার খাবার ঠিক আগেই নিজেকে বাঁচানোর জন্য টর্চ সমেত হাত দুটো মাথার উপর তুলেছিল। তাই হয়তো তার মাথায় চোট লাগেনি, কিন্তু তা সত্ত্বেও হাতের যন্ত্রণাতেই সে দেখি খাটে বসে পড়েছে। আমি নিজে মেঝে থেকে উঠতে না উঠতেই বুঝলাম মণিবাবু বাইরে থেকে 8291 বন্ধ করে দিয়েছেন। আমি তাও দৌড়ে গিয়ে কাঁধ দিয়ে দরজায় একটা ধাক্কা মেরেছি। এমন সময় ফেলুদার গলা পেলাম, তোপসে, বাথরুম। বাইরে থেকে গাড়ি স্টার্ট দেওয়ার একটা শব্দ, আর তারপরেই ঠাঁই করে একটা আওয়াজ। আমরা দুজনে ঝড়ের মতো বাথরুমে ঢুকে জমাদারের দরজা খুলে বাইরে বেরোলাম। বাগানের দিক থেকে গোলমাল, অনুকূলের গলা, অবনীবাবুর গলা। মণিবাবুর গাড়িটা বাঁই করে গেট দিয়ে বেরিয়ে চলে গেল। আমরা সামনের দরজার কাছে পৌঁছে গেছি। ওটা কে বসে আছে কাকুর পিছনে রাস্তার উপর? অবনীবাবু চেঁচাচ্ছেন, তুমি কি করলে সাধন? এটা কি করলে তুমি? ছি 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 ছি। সাধন তার সরু অথচ গম্ভীর গলায় বেশ ঝাঁঝের সঙ্গে বলল, ও যে দাদুর বাজনা নিয়ে পালাচ্ছিল। এবার ফেলুদা বলল, ও ঠিকই করেছে অবনীবাবু। অপরাধীকে এয়ার গান দিয়ে পঙ্গু করে ও আমাদের সাহায্যই করেছে।
যদিও ভবিষ্যতে ওকে একটু সাবধানে বন্দুক চালাতে হবে। আপনি এক্ষুনি থানায় ফোন করে দিন, গাড়িটাকে ও যেন পালাতে না দেয়। ওর নম্বর হলো WM-A6164। অনুকূল আর ফেলুদা দুজনে মিলে মণিবাবুকে ধরে তুলল। তার কপালের বাঁ দিক থেকে ছড়ার গুলি লেগে রক্ত পড়ছে। ভদ্রলোক একেবারে থুম মেরে গেছেন। মেলোকরটা মণিবাবুর পাশেই কাঁকড়ের উপর পড়েছিল। আমি সেটাকে খুব সাবধানে তুলে নিলাম। আমরা চারজন রাধারমণ বাবুর খাটের পাশে গোল হয়ে চেয়ারে বসে চা খাচ্ছি। চারজন মানে আমি, ফেলুদা, অবনীবাবু আর বারাসাত থানার দীনেশ গুঁই। ইনি বোধহয় ইন্সপেক্টর হবেন। ঘরের এক কোণে সিন্দুকটার সামনে আরও দুজন লোক রয়েছেন। একজন দাঁড়িয়ে, সে বোধহয় কনস্টেবল, আর আরেকজন চেয়ারে ঘাপটি মেরে বসে আছে। ইনি হলেন অপরাধী মণিমোহন সমাদ্দার, যার কপালে এখন ব্যান্ডেজ বাঁধা। এছাড়া সাধনও রয়েছে। সে জানলার ধারে দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে দেখছে। আমাদের পাঁচজনের মাঝখানে টেবিলের উপর রাখা রয়েছে মেলোকর্ড। এইবার বোধহয় ফেলুদা একটা রহস্য উদ্ঘাটন করবে। ফেলুদার ঘড়ির কাঁচ ভেঙে গেছে, আর বাঁ হাতের কবজির খানিকটা ছাল উঠে গেছে। রাধারমণ বাবুর বাথরুমের থেকে ডেটল নিয়ে লাগিয়ে সেখানে একটা রুমাল বেঁধে রেখেছে। হাত থেকে চায়ের কাপটা মাটিতে নামিয়ে রেখে ফেলুদা বলতে আরম্ভ করলো। মণিমোহন সমাদ্দারকে আমি সন্দেহ করতে আরম্ভ করি আজ দুপুর থেকে, কিন্তু তিনি কোনো একটা বেচাল না চাললে তাকে বাগে আনা যাচ্ছিল না, কারণ তার বিরুদ্ধে প্রমাণের অভাব। আমি তাই খানিকটা রিস্ক নিয়েই তাকে প্রশ্রয় দিচ্ছিলাম। আমাকে আচমকা আক্রমণ করে বাজার নিয়ে পালানোটাই হলো তার ভুল চাল। শেষ পর্যন্ত তিনি পালাতে পারতেন না ঠিকই, কিন্তু তিনি যে এত তাড়াতাড়ি শায়েস্তা হলেন তার জন্য দায়ী অবশ্যই সাধনের এয়ারগান। মণিবাবুর একটা কথায় প্রথম খটকা লাগে। কথাটা যখন বলেছিলেন তখন লাগেনি, পরে লাগে। উনি বলেছিলেন পরশু ওর প্রেসে ওভারটাইম কাজ হচ্ছিল, তাই ওর বাড়ি ফিরতে অনেক রাত হয়েছিল। পরশু ছিল সোমবার। আমি জানি যে পাড়ায় মণিবাবুর প্রেস, সে পাড়ায় সন্ধে নিয়মিত লোডশেডিং হয়। আমার এক প্রফেসর বন্ধু সেই একই পাড়ায় থাকে। আজ ইউরেকা প্রেস ফোন করে জানতে পারি যে প্রথমত সোমবার বিকেল থেকে লোডশেডিংয়ের জন্য কাজ বন্ধ ছিল, আর দ্বিতীয়ত মণিবাবু দুপুরের পর আর সেদিন প্রেসেই যাননি। এই মিথ্যে কথাটাতেই আমার মনে ভীষণ খটকা লাগে। আর তারপরেই সন্দেহ হয় উনি রাধারমণ বাবুর শেষ কথা সম্বন্ধে যা বলছিলেন সেটা সত্যি তো। রাধারমণের মৃত্যুর সময় মণিবাবু ছাড়াও একজন লোক সেখানে ছিলেন। তিনি হলেন ডাক্তার চিন্তামণি বোস। তাকে ফোন করে জানতে পারি যে মণিবাবু পুরোপুরি সত্যি কথা বলেননি। রাধারমণের একটা কথা তিনি গোপন করেছিলেন। রাধারমণ আসলে বলেছিলেন, ধরণী, আমার নামে চাবি চাবি। ধরণী হলো রাধারমণ বাবুর নাতি। মৃত্যুর আগের মুহূর্তে তার নাতিকেই কিছু বলার কথা মনে এসেছিল, ভাইপোকে নয়। ভাইপোকে হয়তো সেই অবস্থায় চিনতেই পারেননি। আসলে নাতির সঙ্গে তার সরাসরি সম্পর্ক না থাকলেও তার উপর থেকে রাধারমণ বাবু স্নেহ যায়নি। তার অভিনয় প্রশংসা কাগজে বেরোলেই তিনি তা কেটে রাখতেন। কিন্তু যে কথাটা তিনি নাতিকে বলতে চেয়েছিলেন সেটা শুনে ফেলল তার ভাইপো। চাবি কথাটা শুনে মণিমোহন বুঝেছিলেন যে টাকা পয়সার কথা বলা হচ্ছে, কিন্তু শেষটায় চাবি দিয়ে কিছুই বেরোলো না। তখন মণিবাবুকে গোয়েন্দা ফেলু মিত্রের কাছে আসতে হলো। মতলব এই যে আমি টাকার সন্ধান দেব, আর উনি সুযোগ বুঝে সেটি আত্মসাৎ করবেন। উইল আছে কিনা জানা নেই, না থাকলে টাকা নাতিই পাবে, আর থাকলেও মণিমোহন বাবুর পাওয়ার সম্ভাবনা কম, কারণ আমার বিশ্বাস রাধারমণ বাবু তার ভাইপোকে পছন্দ করতেন না। এখন কথা হচ্ছে
আমার কাছ থেকে কিছু একটা লুকোবার জন্যই নিশ্চয়ই মণিবাবুর মিথ্যে কথা বলার দরকার হয়েছিল। তার মাথায় কি সেদিন কোনো ত্রুর অভিসন্ধি খেলছিল, যে কারণে তার পক্ষে প্রেসে যাওয়া সম্ভব হয়নি? সেই দিনই মাঝরাত্রে যে লোক রাধারমণ বাবুর ঘরে হানা দিয়েছিল, সে কি তাহলে মণিমোহন সমাদ্দার? এটা আমার কাছে খুবই বিশ্বাসযোগ্য বলে মনে হয়, কারণ সেদিনই সকালে আমি যখন রাধারমণ বাবুর বাথরুম পরীক্ষা করে দেখি, তখন জমাদারের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। সে দরজা খুলবে কে এবং কেন? বাথরুমটা তো আর ব্যবহারই হচ্ছে না। আসলে যে লোক ঢুকেছে, সে সামনের দরজা দিয়ে জার্মান তালা খুলে ঢুকেছে। সে তালার সংকেত তার জানা। ঘরে ঢুকে সে লোক জমাদারের দরজা খুলে বেরিয়ে এসে জার্মান তালা বন্ধ করে আবার বাথরুম দিয়ে ঢুকেছে। এই লোক যে মণিমোহন সমাদ্দার তাতে কোনো সন্দেহই নেই। তিনি বোধহয় বাকি কথাটার মানে বুঝে ফেলে মেলোকর নামক চাবিওয়ালা যন্ত্রটা নিতে এসেছিলেন, তাই না? আমাদের সকলের দৃষ্টি মণিবাবুর দিকে গেল। মাথা হেঁট অবস্থাতেই তিনি আবছা অন্ধকারে দুবার মাথা নেড়ে হ্যাঁ বললেন। ফেলুদা বলল, চাবি যে বাজনার চাবি সেটা বুঝলেও মণিবাবু বোধহয় রাধারমণের বাকি সংকেতটা বুঝতে পারেননি, কারণ অতটা বুদ্ধি ওর নেই। এই বাকি সংকেতটা আমি বুঝতে পারি আজ বিকেলে, আর সেটার জন্যেও দায়ী শ্রীমান সাধন। এবার আমরা সকলে অবাক হয়ে সাধনের দিকে চাইলাম। সেও দেখি বড় বড় চোখ করে ফেলুদার দিকে দেখছে। ফেলুদা বলল, তোমার দাদু সুরের বিষয়ে কি বলেছিলেন সেটা আরেকবার বলে দাও তো সাধন। সাধন প্রায় ফিস ফিস করে বলল, যার নামে সুর থাকে তার গলাতেও সুর থাকে। ভেরি গুড। এবার রাধারমণ বাবুর আশ্চর্য বুদ্ধির দিকটা ক্রমে বোঝা যাবে। যার নামে সুর থাকে, বেশ, সাধনের নামটাই ধরা যাক, সাধন সেন। এবার আকার ইকার বাদ দিয়ে কি দাঁড়ায় দেখা যাক। স ধ ন স ন, অর্থাৎ গানের সুরের ভাষায় সা ধা নি সা নি। এই আশ্চর্য ব্যাপারটা বোঝার সঙ্গে সঙ্গেই যেন একটা নতুন দিক খুলে গেল। আমার নামে চাবি। রাধারমণ বাবু কি এখানে নিজের নামের কথাটাই বোঝাতে চাইছেন? রাধারমণ সমাদ্দার। রে দা রে মানি, সা মা দাদা রে। কি সহজ, অথচ কি ক্লেভার, কি চতুর। ধরণীধরও কিন্তু গাইতে পারতো, আর তার নামেও দেখছি সুর। ধা রে নি ধা রে, সা মা দাদা রে। এইটে বোঝার সঙ্গে সঙ্গেই আমি নিশ্চিত হয়ে গেলাম যে ওই মেলোকরই রাধারমণের ব্যাংক। যান্ত্রিক কলা কৌশলের দিকে রাধারমণ বাবুর যে একটা ঝোঁক ছিল সেটা ওই জার্মান তালা থেকেই বোঝা যায়। এই মেলোকডও জার্মানিতেই তৈরি। স্পিগলার কোম্পানি নামে একটি বিখ্যাত বাজনা প্রস্তুতকারক রাধারমণ বাবুর বিশেষ নির্দেশ অনুযায়ী এই মেলোকড তৈরি করে। কি ভাগ্যি সেটি সুরজিৎ দাশগুপ্তের হাতে চলে যায়নি। অবশ্যই যন্ত্র দেবার আগে রাধারমণ তার ভিতরের জিনিস নিশ্চয়ই বার করে নিতেন। বোধহয় ব্যাংকের আর প্রয়োজন বোধ করছিলেন না তিনি। হয়তো তার আর বেশি দিন বাঁচা হবে না, এটা তিনি সত্যি বুঝতে পারছিলেন। সুরজিৎ ভদ্রলোকটিকে আমরা মিছিমিছি সন্দেহ করেছিলাম। ভাবছিলাম উনি ছদ্মবেশী ধরণীধর। আসলে সুরজিৎ বাবু সত্যি একজন বাজনা পাগল সঙ্গীতজ্ঞ লোক। তার উল্লেখ আমি গানের বইতেও পেয়েছি। আর ধরণীধর সত্যি তার যাত্রা দলের সঙ্গে ট্যুরে বেরিয়েছে। এখন জানা দরকার যে তার ভাগ্যে সত্যি কোনো অর্থপ্রাপ্তি আছে কিনা। তার অনেক দিন থেকেই একটা নিজের যাত্রা দল করার ইচ্ছে। মঞ্চলোকের একটা ইন্টারভিউতে সে তাই বলেছে। তপসে, লণ্ঠনটা কাছে এনে ধরতো। আমি লণ্ঠনটা খাটের পাশের টেবিল থেকে তুলে মেলোকটের পাশে এনে ধরলাম। অনেক ধকল গেছে এটার উপর দিয়ে, তবে জার্মান জিনিস তো, দেখা যাক। রাধারমণের বুদ্ধি আর স্পিগলার কোম্পানির কারিগরি মিলে কি জিনিস দাঁড়িয়েছে। রাধারমণ সমাদ্দারের নামের অক্ষর ধরে ধরে
ফেলুদার চাবি টিপতে আরম্ভ করে দিল। টুং টাং করে একটা অদ্ভুত সুর বেরোচ্ছে মেলোকট থেকে। শেষ সুরটা টেপার সঙ্গে সঙ্গে একটা চাবুকের মতো শব্দ করে সকলকে চমকে দিয়ে মেলোকটের ডান পাশের কাঠটা দরজার মতো খুলে গেল। আমরা ঝুঁকে পড়ে দেখলাম সেই দরজাটার পিছনে রয়েছে লাল মখমলের লাইনিং দেওয়া একটা খুপড়ি, আর সেই খুপড়িতে ঠাসা রয়েছে তারা তারা 100 টাকার নোট। নোটগুলো টেনে বার করে ফেলুদা বলল, কমপক্ষে 50,000। আসুন অবনীবাবু, কোনো যাক। ফেলুদার চোখ লণ্ঠনের আলোয় জলজল করছে। আমি জানি সেটা লোভ নয়, সেটা তার শান দেওয়া বুদ্ধির খানিকটা অংশ খাটিয়ে মন ধাঁধানো জটিল রহস্য সমাধান করার আনন্দ। এই ছিল আজকের গল্প, ফেলুদার অ্যাডভেঞ্চার সমাদদারের চাবি। লেখক মহান সাহিত্যিক সত্যজিৎ রায়। গপ্পেটপ্পের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এখানে গল্প শেষ হয়, কিন্তু রেশ থেকে যায়। আবার দেখা হবে নতুন গল্পের সাথে। আজকের মতো বিদায়।